ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। মা, মা, কি রে ভাইয়া, তুই এখানে একা একা বসে আছিস? কিছু হয়েছে তোর? না, কিছু হয় নাই। এখন চুপচাপ করে বসে আছিস কেন? মন চাইছে তাই। মন কি খারাপ তোর? না। মা, মা, কি হলো? আমি ভার্সিটিতে যাব, কখন থেকে তোমাকে ডাকছি, কিছু টাকা দাও। আচ্ছা, তুই ক্লাসে যাচ্ছিস নাকি অন্য কোনো কিছু করে বেড়াচ্ছিস? তুই কি চৌধুরী বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাচ্ছিস? কি বলছো মা তুমি এসব? সামনে আমার এক্সাম, নোটস নিয়ে ফিরতে বাসায় একটু লেট হচ্ছে, তাই বল তুমি যা খুশি তা বলবে আমাকে? আমার চোখে ধুলো দেওয়ার একদমই চেষ্টা করবি না। মনে রাখবি, তুই চৌধুরী বাড়ির একমাত্র কন্যা। বাদ দাও তো মা, কারে কি বুঝাইতেছো? ও কি বাচ্চা মানুষ? ও কি খুকি? কিছু বোঝে না? ও যথেষ্ট ম্যাচিউরড, নিজের ভালো ও বোঝে। টাকা দিলে দাও, না দিলে নাই, ঘ্যান করো না। টাকা আলমারির ড্রয়ারে আছে, ওখান থেকে 1000 টাকা নিয়ে তারপর ইউনিভার্সিটিতে যা। এই যাও ওটা। আরফান, বাবা, তোর কি হয়েছে? তুই প্রতিদিনই ক্লাস থেকে এসে বাসায় এসে মন মরা হয়ে এভাবে বসে থাকিস। আমার কিন্তু একটু ভাল লাগে না বাবা। কি হয়েছে তোর? আমাকে খুলে বল বাবা, আমি তোর মা, আমি জানতে চাই, আমাকে বল। মা, জানো, একটা দুঃসহ যন্ত্রণা আমার 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 ভিতরটা না আঁকড়ে ধরেছে। আমি 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 শত চেষ্টা করার পরেও আমি ছাড়াতে পারছি না। আমার বারবার বারবার মাথার মধ্যে আঘাত করছে মা। কিন্তু কি হয়েছে সেটা আমাকে খুলে বল বাবা, আমাকে বল, বল, সমাধান হয়ে যাবে বাবা। আবার বাদ দাও, আমার টাকা লাগবে, কিছু টাকা দাও। আর টাকা লাগবে? কালকেই না তোকে টাকা দিলাম, আবার কেন টাকা? আমার কাছে এখন কোনো টাকা নেই। আমি আমি টাকা চেয়েছি, টাকা দিতে পারবো না তোমার? এই, উঠছিস কেন? নাস্তা করে যা। ছেলেটাকে নিয়ে আর পারছি না, কি যে হয়েছে। কয়দিন পর পরে খালি টাকা দাও টাকা দাও। আমার হয়েছে যত যন্ত্রণা, বাবা তো আছে মহা সুখে। কি যে করি আমি। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তুই গান শুনলেই হবে বলে এদিকে যে তোর অফিসের টাইম চলেছে সেটা তো খেয়াল আছে? তুমি তো একদম গানে মগ্ন হয়ে বসে আছো বলে। ও মাই গড, মা ঠিকই বলেছো, 9টা বেজে গেছে। বাবা, তুমি কি সকালের ওষুধ খেয়েছো? ভুলে গেছি, সরি। বাবা, ভুল হয়ে গেছে মানে কি? এত মন ভোলা হলে তো চলবে না। ডাক্তার কি বলে দিয়েছে? ডাক্তার বলেছে তোমাকে নিয়মিত ওষুধ খেতে হবে, আর যদি তুমি টাইমে ওষুধ না খাও তাহলে তোমার বুকের ব্যথাটা বেড়ে যাবে। মা, তুমি তো বাবাকে একটু মনে করে দিতে পারো। আরে মা, আমার তো বয়স হয়েছে, সবকিছু মনে থাকে না। মা পুতুল, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? সবই নিয়তি।
আজ যদি আমার একটা ছেলে থাকতো তাহলে তোর চাকরি করে আমার সংসার চালাবে। বাবা, এটা তোমার ভুল ধারণা। এখন ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তাছাড়া আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা দিয়ে জব করে আমি এই সংসারটা চালাচ্ছি। এখন তো খারাপ কিছু নেই। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যাতে সফল হই। কি বলিস রে মা, অবশ্যই দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ। বাবা, আমিও বড় হয়ে কুকুলাপোর মতো জব করব। হয়েছে, তোমার যত পাকনা পাকনা কথা, পড়াশোনা তো একটু কমাল নেই, শুধু গান নিয়ে পড়ে থাকো। মা এমন ভাবে বলো না, পরির যে গানের গলা দেখবে বড় হলে সে নাম করা সিঙ্গার হবে। আমি হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, নাম করা সিঙ্গার হবে। মা, লেট হয়ে যাচ্ছে, নাস্তাটা রেডি করো, আমি আসছি। মা শাম্পি, আমার না কিছু ওষুধ। বাবা, আমি ফার্মেসি থেকে ওষুধ এনে দিব। না, তোমার ফার্মেসিতে যেতে হবে না, তুমি অনেক বড় হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, ও যাবে না। পরি, এখন থেকে তুমি আর দোকানে যাবে না। তোমার যা লাগবে আমাকে বলবে, আমরা তো মাকে বলবে, আমি নিয়ে আসবো। ঠিক আছে? ওরি পাড়ার ছেলেদের সাথে মাঠে খেলতে চায়, আমার কাছে অনেক বিচার এসেছে। বাবা, ও তো বাচ্চা মানুষ, ওর তো এখনই খেলার বয়স। শোনো, তুমি এগুলা নিয়ে টেনশন করো না, ব্যাপারটা আমি দেখে নিন। ঠিক আছে মা, আমাকে নাস্তা, আমার অফিসে টাইম হয়ে গেছে, তুমি বসে আছো কেন? ওদের স্কুল আছে না? যাও, ওরা নিয়ে স্কুলে যাও। শোনো, শুধু গান করলে হবে না, বুঝছো? সামনে তোমার পরীক্ষা, পড়াশোনা একটু মনোযোগ দাও। চলো রেডি হবা। আমি অফিসে যাচ্ছি। আর তোমার গুণধর পুত্ররা কোথায়? আরফান ইউনিভার্সিটিতে গেছে, আর রাকিব রাতুল মনে হয় ঘুমোচ্ছে। বাহ 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 বাহ, বেলা বাজে 10টা আর তোমার জমিদার পুত্ররা এখনো ঘুমাচ্ছে, আর রাজ্যের সকল দুশ্চিন্তা এই পুরোর উপরে। আশ্চর্য, তুমি নিজেই তো আমার 3টা ছেলেকে এভাবে বসিয়ে রেখেছো। অপূর্বিক ঠিকই বানিয়েছো। ওদেরকে যদি একটু দায়িত্ব বুঝিয়ে দিতে, তাহলে তো তুমি অবসর পেতে। সেই যোগ্যতা কি অর্জন করতে পেরেছে তোমার ছেলেরা? আর তুমি নিজেই তো এই বয়সে সারা দিন রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকো, বাড়ির চাকর বাকরকে দাবিয়ে বেড়াও, নিজের 2 পুত্রবধূকে আশকারা দিয়ে মাথায় তুলেছো, রাতের আধারে টাকা উড়িয়ে তোমার ছেলেরা নষ্টামি করে। সেই খবর কি আছে তোমার? ও মা, আমজাদ চৌধুরীর ছেলেরা কি রাস্তায় যে আড্ডাবাজি করবে? না না, এটা তো হতে পারে না। ওরা তো ওদের সোসাইটি মেনটেন করে চলবে, তাই না? সারাটা জীবন ছেলেদের পক্ষ নিয়ে আমার সাথে শুধু যুদ্ধই করে, আর আমি আমার সততা, হাড় ভাঙা পরিশ্রম দিয়ে টাকার পাহাড় গড়েছি, সেগুলো এখন আমার কাছে মূল্যহীন মনে হয়। আমি রাতে ঘুমাতে পারি না। কেন? তোমার 2 চোখের ঘুম আবার কে কেড়ে নিল? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ছেলেদের অবহেলা। রূপচর্চায় তুমি সফল হলেও সংসার জীবনে একজন আদর্শ মা হিসেবে তুমি ব্যর্থ। সেই ব্যর্থতার গ্লানি একদিন তোমাকে বয়ে বেড়াতে হবে। নিজের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, তাই না? এবার তুমি নিজে বলো তো, আমার ব্যর্থতা কোথায়? হ্যাঁ, আমার ছেলেরা হচ্ছে হায়ার এডুকেটেড। তোমার মেয়ে রাইসা পড়ালেখার অন্তরালে কি করে বেড়ায়, তুমি কি সেই খবর রাখছো? আমার মেয়ে রাইসা, সে ইউনিভার্সিটিতে পড়ছে। সে কি দুধের শিশু? তাকে আমি বুঝে সুঝে ঘরে বসেই রাখবো? তুমি বাবা হিসেবে যদি দায়িত্ব কর্তব্য ঠিক মতো না করতে পারো, তাহলে মেয়েকে বিয়ে দিয়ে দাও, শ্বশুর বাড়ি চলে যাবে। তোমার কথার ফুল ঝুড়িতে আমি কুলিয়ে উঠতে পারবো। তুমি তোমার ছেলে মেয়েদেরকে যেভাবে শিক্ষা দিয়েছো, সেটার ফল তুমি একদিন পাবে। শোনো, যখন সময় হবে তখন ওরা ওদের বুঝটা ঠিকঠাক মতো বুঝে নিবে। এ নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি এখন অফিসে যাও। যাও। তুমি আমার কথা শোনো, এখনো সময় আছে। ওদেরকে যদি একটু শাসন না করো, তাহলে তোমাকে একদিন পস্তাইতে হবে।
রাতুল, রাকিব, বৌমা, তোমরা কে কোথায় আছো? এদিকে আসো। বৌমা, আজকে থেকে এই বাড়িতে 10টা পর্যন্ত ঘুমানো চলবে না। বাবা, কাজকর্ম তো নেই, কি করবে? যত শুয়ে বসে দিন কাটছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে বসে খাও আর বোনের মোষ তাড়াও। তোমাদের কি একটু লজ্জা করে না? বাবা, তাহলে আপনি কি চান? আমজাদ চৌধুরীর ছেলেরা কি অন্য ফান্ড চাকরি করবে? এতে করে কি আপনার মান সম্মান বাড়বে? মান সম্মানের চিন্তা যদি তোমরা করতে, তাহলে নিজের বাবার টাকা এভাবে উড়িয়ে নষ্ট করতে না। অলসতা বাদ দিয়ে নিজের কর্ম নিজে করে খাও, এতে তো মান সম্মান যাওয়ার কিছু নাই। বাবা, আমরা তো কাজকর্ম করতেই চাই, কিন্তু আপনি তো আমাদেরকে বসিয়ে রেখেছেন। কান খুলে তোমরা সবাই একটা কথা শুনে নাও, আজ থেকে শান্তিনিবাসে কেউ বসে খেতে পারবে না, সবাইকে কিছু না কিছু করতে হবে। এটা আমার ফাইনাল অর্ডার। Shit! Shit! Stop! Excuse me! Excuse me! দামি গাড়িতে চড়ে কালো গ্লাসের অন্তরালে কি অন্ধ হয়ে গেছেন? পৃথিবীটা কি চোখে পড়ে না? দুনিয়া কি নেই? সরি স্যার, আই সরি। না না, সুখী, আপনি কেন সরি বলছেন? ভুল তো আমাদের হয়েছে, সরি আমার বলা উচিত। আই এম সরি। আসলে ভাগ্যিস আপনার গায়ে কাদা লেগে গেছে, আরেকটু হলে তো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। ওটা আমাকে সরি প্লিজ। না স্যার, আসলে হয়েছে কি, আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, যার কারণে আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম। আমারও একটু দেখে শুনে চলা উচিত ছিল। আই এম সো সরি স্যার। স্যার, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আই এম সো সরি। হ্যাঁ, বুঝেছিলেন, যেহেতু আমি আপনার একটা ক্ষতি করে ফেলেছি, আচ্ছা এক কাজ করি, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি জুতো আর হচ্ছে একটা ড্রেস কিনে নিয়ে আসতেন। স্যার স্যার প্লিজ, নো থ্যাঙ্কস, প্লিজ এটা বলে আমাকে লজ্জা দিবেন না। আমি তাহলে আসি। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। আমি চাই আমজাদ গ্রুপের পতন। তোমার যা ডিমান্ড আছে আমি তা ফিল আপ করবো। আমার কোনো ডিমান্ড নেই বস, শুধু আপনার ছায়াটা আমার মাথার উপর থাকলেই আমি হ্যাপি। শোনো খায়ের, কাজটা করতে হবে বুদ্ধি খাটিয়ে। আরে বস, আপনার নির্দেশ থাকলে বুদ্ধির অভাব হয়? আমজাদ চৌধুরীর ধ্বংস না দেখা পর্যন্ত আমার মনে শান্তি নেই। ধ্বংস তো আমিও চাই, কিন্তু একবার যখন ধরেছিলাম, শুধু এই আমজাদ চৌধুরীর জন্য পারি নাই। আমি এই প্রতিষ্ঠানের জন্য শুরু থেকে কত পরিশ্রম করি, কিন্তু একই পোস্টে আমাকে ঝুঁকিয়ে রেখেছে, কোনো প্রমোশন দিচ্ছে না। প্রমোশন আমি দেব, শুধু কাজটা ফাইনাল করে তুমি আমাকে রিপোর্ট দাও। বস, আপনার সাথে আমজাদ চৌধুরী যে
বেইমানিটা করেছে সেটা আমার চোখের সামনে করেছে। ঠিক আছে, ধ্বংসযজ্ঞটা ঘটিয়ে আমাকে জানাও। বস, তুরুপের তাস আমার হাতে। সময় মতো ব্লাস্ট হয়ে যাবে আমজাদ চৌধুরীর এই মসনদ, তছনছ হয়ে যাবে। আমজাদ চৌধুরী, তোমার পতন অতি শীঘ্রই। আমি কথায় বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। কাজ করে আমাকে প্রমাণ দেখাও। ওকে বস, আপনার নির্দেশ শিরোধার্য। আসসালামু আলাইকুম। আমজাদ চৌধুরী, এইবার হাড়ে হাড়ে টের পাবে এই ম্যানেজার খায়ের লোহা না স্বর্ণ। মোমেন, এই মোমেন। স্যার গুড মর্নিং। গুড মর্নিং। পুতুলকে একটু ডেকে নিয়ে এসো। স্যার ম্যাডাম তো এখনো আসেননি, উনি মাঝে মাঝে একটু লেটে আসেন। কি বলো, এখনো আসে নাই? না স্যার। আচ্ছা, ম্যানেজার সাহেবকে ডাকো, বলো ফাইলগুলো নিয়ে আসতে। জি স্যার। হ্যাঁ, আমি অফিসে আসছি। হ্যাঁ ঠিক আছে, আমি ফ্রি হয়ে ফোন দিই। ওকে বাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইলগুলোর কি অবস্থা করে রেখেছেন? ইদানিং আপনাকে অ্যাবসেন্ট মাইন্ড দেখা যাচ্ছে। এনি প্রবলেম? স্যার, শরীরটা বেশি ভালো যাচ্ছে না, প্রেশার সবসময় 150 উপরে, রাতে ঘুম হচ্ছে না। আপনি কি আমজাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে ডুবাতে চান? পুতুল ম্যাডাম ফাইলগুলো সাবমিট করার পরে আমি আর দেখতে সুযোগ পাই। আপনার এসব ভুলের কারণে আমার অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। স্যার, আমি তো আপনাকে আগেই নিষেধ করেছিলাম এই পুতুলকে অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োগ দিয়েন না। ভুল করে পুতুল, সব দোষ হয় আমার। আমাকে জ্ঞান দিতে আসবেন না। পুতুলের বাবাকে মিথ্যা নাটক সাজিয়ে অফিস থেকে বের করেছেন, এখন পুতুলের পিছনে লেগেছেন। নিজেকে খুব চালাক মনে করেন। আমজাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কে অমঙ্গল চায় আর কে মঙ্গল চায় সেটা আমি ভালো করেই জানি। স্যার, অন্যের কান কথায় আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু এই কোম্পানির পুরনো ম্যানেজার। সমস্যাটা ওখানেই, অনেকগুলো ওয়ার্ডারের ডিট আপনার নামে, তা না হলে আপনার বিদায় ঘন্টা অনেক আগেই বেজে যেত। আজকের পর থেকে এ ধরনের ভুল আমি বরদাস্ত করব না। এই নেন ফাইল, এগুলো ঠিক করে নিয়ে আসেন। জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের খায়ের সাহেবের চালচলন কিন্তু আমাদের ঠিক মনে হচ্ছে না। কিছুক্ষণ আগেও দেখলাম ফোনে কার সাথে যেন আপনার বিরুদ্ধে কথা বলতেছে। খায়ের সাহেবকে তুমি নজরে নজরে রাখবে, আমি শুধু প্রমাণের অপেক্ষা করতেছি। যেদিন প্রমাণ পাবো সেদিন ওকে আমি লাল দালানের ভাত খাওয়াবো। আচ্ছা, পুতুলকে তোর কেমন মনে হয়? স্যার, পুতুল ম্যাডাম তো খুবই ভালো মানুষ, অনেস্ট, আমার দেখা সবচেয়ে ভালো মানুষ এই অফিসে। কিন্তু স্যার, এই যে আমাদের খায়ের সাহেব সারাক্ষণ পুতুল ম্যাডামের পিছনে লেগে আছে, মানে ওনার দোষ ধরার চেষ্টা করতেছে, আর ওই যে আপনার সামনে এসে মিথ্যে কথা বলছে। বুঝতে পেরেছি, যা তুই খায়ের সাহেবকে নজরে নজরে রাখবি, আমার বিরুদ্ধে কাকে কি বলে কান পেতে শুনবি আর আমাকে জানাবি। যা। এভাবে আর কতদিন? প্রতিদিন বাসায় লেট করে যাই। আজকে সকাল বাসা থেকে আসার সময় মার বকা খেয়ে আসছে। আর মা আর কি বললো? কি বলবে? চৌধুরী বাড়ির নীতি বাক্য প্রতিদিনের মতো ডান কান দিয়ে ঢুকে বাম কান দিয়ে বের করে দিয়েছি। আচ্ছা, আজকে কি প্ল্যানিং বলো? আজ ক্লাস শেষ করে বাইক নিয়ে আমরা ঘুরতে যাব, তারপর রাতে পার্টিতে। আজ কিন্তু মার বকা খেয়ে টাকা বেশি নিতে পারিনি, আজ কিন্তু তোমাকে কিছু ভরতে হবে। হ্যাঁ, তুমি না শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছ। আমি 7 টাকা কোথায় পাবো? তাহলে রাস্তায় হাত পেতে ভিক্ষা করো, ফকিন্নি কোথাকার।
গার্লফ্রেন্ডের টাকা চলো, লজ্জা করে না তোমার? আমি তো কিছু একটা করার চিন্তা করছি, আর যখনই এই ফকুন, তুই এত টাকা কোথায় পাবি? এসব ভূতের চিন্তা বাদ দাও, নতুন কিছু করার চেষ্টা করো। আরে পাগল, তুমি না কোনো কথা শেষ করতে দাও না, আর না বুঝে না শুনে তুমি রিয়াক্ট করো। আরে আমি তো বড় লোকের জন্য, কোটিপতির জন্য বিজনেসটা করবো না, আমি করবো হচ্ছে গৃহহীন ছিন্নমূল মানুষের জন্য। ছিন্নমূল মানুষেরা কিনবে ফ্ল্যাট? তুমি পাগল হয়ে গেছো? আরে ওদের ফ্ল্যাট দেবে তুমি বিশেষ কিস্তিতে, আর ওদের টাকা দিয়ে আমি ওদেরকে ফ্ল্যাট বানিয়ে দেবো, মাঝখানে আমার বিজনেসটা হবে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, না হলে কিন্তু তোমার ম্যাচ শেষ হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা, চুক্তি ভিত্তিক বিয়ে শুনেছি, মেয়াদ ভিত্তিক প্রেম, তাহলে বাবা বাদ দাও, তোমার সাথে ব্রেকআপ, তুমি তোমার পথে আমি আমার পথে, চললাম। এই কি বললি তুই? বেয়াদব কোথাকার! এতদিন যে তুই আমার টাকা চলাফেরা করেছিস সে টাকা ফেরত দে। তুই আমাকে মারতে পারলি, আরে এখন তো আমি তোকে মারি, তোর কি হবে বল? আমি তোকে খুন করে ফেলবো। ব্যথা পেয়েছো বাবু? পুষি, আই পুষি, পুষি। কি রে, সে কতক্ষণ ধরে তোকে আমি ডাকতেছি, তুই দুই কানে শুনতে পারিস না? হ্যাঁ, তোর কানে কি চড় পড়েছে নাকি? খালাম্মা, আপনি তো থাপড়ায় কানে চড় ফেলাইছেন, এখন আমি কানে কম শুনি। এখন থাপড়ায়ে তোর দাঁতগুলো সব ফেলে দিব আমি। হায় আল্লাহ, খালাম্মা আপনি দাঁত ফেলাই দিলেন, ভাত খাবো কেমনে? ইদানিং তুই কিন্তু বড্ড বেশি কথা বলা শিখে গেছিস। আয় এখান থেকে যা, দুই বউকে ডেকে নিয়ে আস, দরকার আছে। যাইতেছি খালাম্মা। কিন্তু ভাইয়া, বাবা তো সেই এখনো আগের চিন্তা ভাবনা নিয়ে বসে আছে। এইভাবে চিন্তা ভাবনা করলে তো ব্যবসার উন্নতি হবে না। আমি একটা ব্যাপার বুঝলাম না, তুই এটা নিয়ে এত চিন্তা করছিস কেন? হ্যাঁ, আমাদের কাছে অনেক রকমের বিজনেস আইডিয়া আছে, আমরা রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবো, চিন্তা করিস না তো। আর ওই যে ম্যানেজার যাকে নিয়ে তোর এত টেনশন, যখন আমাদের হাতে টাকা আসবে তখন ওই ম্যানেজার ওই এক তুড়িতে নর্দমা গিয়ে পড়বে। কিন্তু ভাইয়া, মানে বাবার সাথে বসার আগে তুমি একটু মায়ের সাথে কথা বলেন, কারণ মার কথা ছাড়া বাবা তো এক পাও নড়ে না, বুঝতে পারতেছো? মায়ের সাথে বসতে আমি রাজি না, কারণ মাকে আমার এক বিন্দু বিশ্বাস হয় না, আর মা নিজেও তো বাবার সাথে তাল মিলায়। আমি একটা বিষয় বুঝি না, মা হয়ে কিভাবে সন্তানের বিরুদ্ধে যায়। কিন্তু ভাইয়া, তুমি যদি বাবারে কিছু বলতে না পারো তাহলে আজকে রাতে বাবা আসুক, আমি বলবো। তাছাড়া এখন আমরা বড় হয়েছি না, মানে বাবা যে সিদ্ধান্ত নিবে সেটাই কি আমরা মেনে নেব নাকি? আচ্ছা ঠিক আছে, তুই যদি বাবাকে বুঝিয়ে বলতে পারিস তাহলে ওয়েলকাম, তাহলে তো ভালোই হয়। ভাইয়া ট্রাই করতে অসুবিধা কি? ট্রাই করে দেখেন। কর ট্রাই, কিন্তু ওসবে আমি নেই। তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমিও গিয়ে বুঝি। ভাইয়া, আমার একটা জরুরি ফোন আসছে। কোথায় সুজানা, ভাবনা, মা একটু তাড়াতাড়ি আসো তো তোমরা। কি হয়েছে আম্মা? শোনো, তোমাদের দুজনকে যে কারণে আমি ডেকেছি, একটা কথা মনে রাখবে, তোমরা দুজন হচ্ছ এই সমাজের বিশিষ্ট শিল্পপতি আমজাদ চৌধুরীর ছেলের বউ। তো তোমাদের দুজনকে আসলে সমাজে চলতে হলে সেভাবেই চলতে হবে। দেখো বৌমা, আমি আর কতদিন বেঁচে থাকবো বলো? আমি মারা যাওয়ার পরেই তো তোমরা দুজন হবে এই সংসারের হর্তাকর্তা। তাছাড়া তোমাদের দুজনের কারণে আমি কেন আমজাদ সাহেবের কথা শুনবো, তাই না মা? আসলে আমরা তো সেভাবেই চলি, স্পেশালি আমি তো সেভাবেই চলি। আমি তো ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়িই না। আমার ম্যাক্সিমাম জিনিসই তো সিঙ্গাপুর, থাইল্যান্ড থেকে আনানো, আর এইসব ব্র্যান্ডের জিনিস পরে আমার আগে থেকে অভ্যাস। মা, ভাবনা হয়তো ভুলে গেছে, এই শান্তিনিবাসের আভিজাত্য ধরে রাখতে হলে শুধু ব্র্যান্ডেড পোশাক পরলেই হবে না, সাথে মাথায় একটু বুদ্ধিও থাকতে হবে। ভাবনা, তুমি ব্র্যান্ডেড পোশাক ঠিকই পরো, তবে তোমার পছন্দ না এখনো সেকেলে। তুমি আমাকে দেখো, আমার
টপ টু বোতম সব কিন্তু একদম লেটেস্ট কালেকশনে ভরা। সো তুমি আমাকে ফলো করতে পারো। মা, আপনি দেখেছেন আপনার সামনে বসে বড়ভাবে কিভাবে আমার সাথে হিংসা করে কথা বলতেছে? থাক, তোমাকে এত কথা বলতে হবে না, অনেক বলেছো। আমি আসলে তোমাদের দুজনকে দেখেছি সংসারের কিছু কথাবার্তা বলার জন্য, এইসব ফালতু কথা শোনার জন্য না। বলুন মা, কান খোলাই আছে। তাহলে শোনো, তোমরা তোমাদের হাজবেন্ডকে নিয়ে একটু সিরিয়াস হও তো মা। সবাই কি করছে, ওরে বাবার টাকা নিয়ে একদম উড়িয়ে বেড়াচ্ছে। একবার কি চিন্তা করে দেখেছে ওরা, ওরে বাবার যদি দমটা ফুরিয়ে যায় তাহলে কি অবস্থা হবে ওদের? আম্মা, সেজন্য তো আপনারাই দেয়। আপনি আর বাবা চাইলেই তো ওদেরকে ব্যবসার দায়িত্বটা বুঝিয়ে দিতে পারেন। তাছাড়া ওরা আর কি করবে, ঘরে বসে বসেই তো খাবে। মা, আমিও কিন্তু ভাবনার সাথে একদম একমত। আপনাদের কারণেই তো আজকে এই অবস্থা। আপনি বাবাকে বলুন না বিজনেসের একটা অংশ ওদেরকে বুঝিয়ে দিতে, তাহলেই তো দায়িত্ব ঘাতে ঝুললে ওদের এই সব ঠিক হয়ে যাবে। অনেক দিনই তো হলো তোমরা দুজন এই বাড়ির বউ হয়ে এসেছো, কিন্তু এই সংসারের সব দায়িত্ব এই আমার একার উপর। কত আশা নিয়ে আমি তোমাদেরকে এই বাড়ির বউ করে এনেছি, আমার তো কোনো আশা পূরণই হচ্ছে না, সে আশার গুড়ে বালি। কই আমি একটু বুড়া বয়সে একটু বসে আরাম করে আয়েশ করে খাবো, তা না, সারা দিন আমার খাটাখাটি করে খেতে হয়। আম্মা, আমি তো সময় সুযোগ পেলেই সংসারের টুকটাক সব কাজই করি, কিন্তু বড় ভাবি সে তো তার হাজবেন্ডকে নিয়েই সবসময় ব্যস্ত থাকে। এসব কথা আমাকে শুনিয়ে লাভ কি? মা, আপনি ভালো করেই জানেন আমি কোন বংশের মেয়ে। আমি স্বামীকে নিয়ে ব্যস্ত থাকবো না তো আর কি করব? আমি কি বাড়ির ঝি চাকরদের মতো কাজ করব? এর জন্য তো আমার বাবা এই বাড়িতে আমাকে বিয়ে দেয়নি। প্রতিদিন তোমাদের কারণে তোমার শ্বশুরের সাথে আমার ঝগড়াঝাটি হয়। কেন তুমি রাকিবকে একটু বোঝাতে পারো না ব্যবসায় একটু মন দিতে? কি করে সে, সারাদিন ঘুমোয় আর সন্ধ্যার পরে পার্টি নিয়ে ব্যস্ত। আচ্ছা তুমিই বলো, এটা কোনো পুরুষ মানুষের কাজ হলো? হ্যাঁ, ও তো মাঝে মধ্যে বাবার ব্যবসার কাজে সাহায্য করতে পারে, তাই না? দেখুন মা, আপনি যা মন চায় তাই আমাকে বলতে পারেননি। আপনার ছেলে যে একটা মাতাল জুয়ারি নেশাখোর, এই খবর যদি আমি আগে জানতাম তবে সাইদ ইস্কান্দারের একমাত্র মেয়ের পা এই বাড়িতে কোনোদিন পড়তো না। বৌমা, কি বললে তুমি? তুমি এই আমার সামনে আমার ছেলেকে বললে মাতাল জুয়ারি? এত বড় সাহস তোমার? একদম ঠিক বলেছি, আপনার ছেলে একটা মাতাল জুয়ারি নেশাখোর। আর আপনারা যে কাজ এত বছর করতে পারেননি সেই দায়িত্ব আপনি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। নিজে তো নিজের ছেলেকে ঠিক করতে পারছেন না, আর আমাকে বলছেন তাকে শুধরাতে। তোমার স্বামীকে তুমি শুধরাতে পারো না, আমি সামলাবো? আমি তোমার শাশুড়ি, তোমার সামনে দাঁড়ানো। তুমি যে কোন বংশীয় মেয়ে সেটা কিন্তু আমার খুব ভালো করেই জানা আছে। জি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে, কিন্তু আকাশটা তো সবার জন্যই সমান, তাই না? মা গো মা, এরকম বাচাল মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। শাশুড়ির মুখে মুখে কিনা তর্ক করে। শোনো, আজ থেকে সমানভাবে এই সংসারের কাজ সবাইকেই করতে হবে। উচিত কথা বলতে না মা, আমি আমার বাবাকেও ছাড়ি না, আর এই বাড়িতে আমি কোনো কাজই করতে পারবো না। কারো যদি করতে ইচ্ছা করে তবে সে করুক না, বউকে আমি একা। আম্মা, তার মানে মেজ বোমা ভাবনা একা এই বাড়ির সব কাজ সামলাবে? আর তুমি পায়ের উপরে পা তুলে নটাঙ্গি করে ঘুরে বেড়াবে? শোনো, এই শান্তিনিবাসে আমি বেঁচে থাকা অবস্থাতে কোনোভাবেই এই কাজ তুমি করতে পারবে না, কথাটা মনে থাকে যেন। দেখুন মা, আপনি দুই চোখে দুইভাবে দুজনকে দেখা বন্ধ করুন। এক চোখে দুজনকে দেখবেন, তাহলে দেখবেন শান্তি নিবাসেও শান্তি আসবে আর আপনারও মঙ্গল হবে। অন্যের কথায় নাচাটা বন্ধ করুন। দেখছেন মা, আপনার মুখের উপর কত বড় বড় কথা বলে গেল, আমাকে কত ছোট করে কথা বললো। ভাবি সব সময় আমাকে হিংসা করে। না 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 ভাই, আমার যদি কমিশন না থাকে তাহলে আপনার অর্ডার আমি অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে? আরে ভাই, এরকম ডেলিভারি দেওয়ার মতো লোক ঢাকা শহরে অভাব নেই। আপনি তো নতুন আসছেন, এই জন্য বুঝছেন না। হ্যাঁ, ফোন রাখেন, ফোন রাখেন। মোমেন, মোমেন। স্যার। কিরে বেটা, একটা চা দিতে এত দেরি হয়? স্যার, একদিকে চেয়ারম্যান সাহেব হট হয়ে আছে আর একদিকে আপনি হট হয়ে আছেন। আপনি একলা মানুষ, স্যার কোন দিকে যাই? একলা মানুষ? তুই দেখলি আমজাদ সাহেব কিভাবে আমাকে অপমান করলো?
আমি এই কোম্পানিতে চাকরি করব না। আর এই আমজাদ ট্রেডিং কর্পোরেশনের পতন আমি করে ছাড়বো। স্যার, গোল দেওয়ার আগে যদি মাঠ ছেড়ে দেন তাহলে হবে? আপনাকে T20 ম্যাচ খেললে হবে না, টেস্ট ম্যাচ খেলে কামড়ায় পড়ে থাকতে হবে, তাহলে আপনার জয় সুনিশ্চিত স্যার। মমিন, তুই তো আসলে অনেক জ্ঞানী। এই জন্য তো তোকে আমি আমার অফিসে চাকরি দিয়েছি। স্যার, আমার যদি লেখাপড়ার জোরটা একটু ভালো থাকতো তাই তো ওই চেয়ারে আমি বসতাম স্যার। চুপ বেয়াদব! এত বড় সাহস! তুই আমার চেয়ারে বসার স্বপ্ন দেখিস? একেবারে অফিস থেকে বের করে দেবো। ছোট মুখে আমি বড় কথা পছন্দ করি না। স্যার, মাঝে মাঝে একটু স্বপ্ন দেখি তো, তাই কথাটা মুখ ফসকে বের হয়ে গেছে স্যার। এই, তোর কথা শুনে আমার মাথা হট হয়ে গেছে। গেট আউট! যা, বের হ এখন। স্যার, আপনার তো মাথা গরম হয়ে গেছে। আমার কি মনে হয় জানেন স্যার, এই মুহূর্তে আপনার একটু বেড রেস্ট করে দেন। বেড রেস্ট তো একটু প্রয়োজন, তা না হলে তো আমি পাগল হয়ে যাব। আচ্ছা মমিন, শোন, হোটেল শারিনাতে একটা রুম বুকিং দিয়ে রাখ, ঠিক আছে? স্যার, অসুবিধা নাই, আমি সেদিনাতে একই রুম বুক দিয়ে রাখি। আরেকটা কথা, পুতুল ম্যাডাম কিন্তু আপনার পিছনে উইঠা পড়ে লাগছে, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার ডান্ডি ফটাস। আরে বেটা, সময় হলে পুতুল কেন, পুতুলের বাপ পর্যন্ত আমার অর্ডার ফলো করবে। স্যার, আমাদের চেয়ারম্যান সাহেব তো আপনাকে দুই চোখে দেখতে পারে না যেদিন থেকে পুতুল ম্যাডাম আমাদের অফিসে বসতেছে। সেটার অন্য কারণ। আর এই পুতুল আমার সব কাজের মধ্যে বাম হাত ঢুকিয়ে দিচ্ছে। আমার এই ছোট মাথার বিরুদ্ধে তো বুঝে লাভ নাই, তবে আপনার একটু সজাগ থাকা উচিত। শোন, পুতুল ম্যাডামের গতিবিধির দিকে লক্ষ্য রাখবি। স্যারের সাথে কি কথা বলে, কি করে, কোথায় যেতে বলে, সব কিছু আমাকে এসে জানাবি, ঠিক আছে? স্যার, এই মোমেন্ট আপনার খাস লোক, এখানে চাকরিটা আপনি আমাকে দিছেন, আপনি শুধু আমার দিকে একটু খেয়াল রাখবেন আর মাঝে মাঝে একটু দিলে স্যার আমি সব রকমের কাজ করব আপনার। মোমেন স্যার, তুই হচ্ছিস আমার খাস লোক। আমি ডিমের কুসুমটা খেয়ে ফেললেও উপরের সাদা অংশটা তুই পাবি, ঠিক আছে? তুই শুধু আমার পক্ষে থাক, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব হবে না, ঠিক আছে? স্যার, আমি যেখানে যে ধরনের সংবাদ পাবো সাথে সাথে এসে আপনাকে বলবো স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই মোমেন্টটাকে দিয়ে কাজ হবে। পুতুল, তুমি আমার পিছনে লেগেছো, তোমার লেজ কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। আর सीधे अंगुली से घी नहीं निकलेगा तो अंगुल टेढ़ा करना पड़ेगा। তোমার বাবা গেছে যে পথে, তোমার রাস্তা হবে সেই পথে। এই কি হয়েছে? এই কান্নাকাটি করতেছো কেন? কাঁদবো না তো কি করবো? হ্যাঁ, তোমার বড় ভাবি সবসময় আমার পিছনে লেগে থাকে, এবারে সমস্ত কাজ আমি করি, তারপরে উনি আমাকে দেখতে পায় না, সারাটাক্ষণ আমাকে হিংসা করে। এতে কান্নাকাটি করার কি হলো? মায়ের সাথে একটু কথা বলে মিটমাট করে নাও না। আচ্ছা, তোমার বড় ভাবির থেকে কি আমি কোন অংশে কম? আমার বাবার বাড়ি থেকে কিছুই নেই, শুধু তোমার অবহেলার কারণে আমি এই বাড়িতে পড়ে আছি। আমার 2 পয়সারও মূল্য নেই এই বাড়িতে। মা, আমি আবার কি করব? কি করলাম মানে? তুমি এই সংসারে বসে বসে খাও আর রাত জেগে বোনের মোষ দাঁড়াও। তোমার 2 পয়সারও মূল্য নাই এই শান্তিনিবাসে, তুমি বুঝো না? রাত জেগে যদি বোনের মহিষী না তারাই, তাহলে তোমার নিত্যদিনের চাহিদা, দামি শাড়ি, দামি গহনা, ব্র্যান্ডের কসমেটিক, এগুলো তোমার কপালে জুটতো? এই শহরে যারা 2 নাম্বার লোক, চোর ডাকাত জুয়ারি আর ছিনতাইকারী, তারাই একমাত্র কালো টাকার পিছনে ঘুরে রাত বিরাতে। আর তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? তুমিও তার থেকে ব্যতিক্রম নও। আর একটা কথা মাথায় রেখো, যেদিন তোমার সবকিছু ধরা পড়ে যাবে না, সেদিন বুঝবে আমি না সোজা বাবার বাড়ি চলে যাব, এই বলে দিলাম। এই কি বললা তুমি? তুই আমার গায়ে হাত তুলছো? আমি আজকে বাবারে ফোন দিব আর এই বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে বলবো। তো কি হইছে? আমি কি তোর ভয় পাই? বোমা, কি শুরু করে দিয়েছো তুমি? কি শুরু করছিস সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। মা, ও কিন্তু দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। আমার মুখে মুখে তর্ক করে, উল্টাপাল্টা কথা বলে। শোনো,
কোনো বস্তির মেয়ের মতো আচরণ অন্তত এই বাড়িতে চলবে না। শান্তি নিবাসে অশান্তি বার্তা বই আনবে না অন্তত, ঠিক আছে? শুনুন, আমি বস্তির মেয়ে নই, সোনার চামচ মুখে নিয়ে আমার জন্ম হয়েছে। আর আপনাদের এই বাড়িতে বিয়ে করে এসে আমি কি পেয়েছি? হ্যাঁ, লাঞ্ছনা, বঞ্চনা, আপনার ছেলের অবহেলা। ভাবনা, তুমি কিন্তু অনেক বেশি কথা বলছো। মায়ের সামনে কিন্তু আমি একদম তোমাকে পাগল বানিয়ে ছাড়বো। চুপ কর। তোকে তো আমি আগেই বলেছিলাম উচ্চ বিলাসী বাবার রাজকন্যাকে বিয়ে করেছিস, এখন তো সহ্য তোকে করতেই হবে, তাই না? কত বড় স্পর্ধা তোর! তোমার মায়ের সামনে আমাকে মাতাল বলিস? আজকে তোর গ্যারান্টি মেরে ফেলবো আমি। বাতুল, তোর মতো জানোয়ারকে বিয়ে করে আমার উচিত শিক্ষা হয়ে গেছে। আমার রঙিন স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এই কি বললি তুই? আমি জানোয়ার? আচ্ছা, আজকে থেকে তুই বুঝবি জানোয়ারের চরিত্র কতটা ভয়ঙ্কর। আমি তোর হারে হারে টের পাবো। শোনো বান্টি, যেভাবে গেমটা সেভ করে রেখেছি ঠিক সেভাবেই করতে হবে। এক দিলে দুই পাখি। ভাই, আমি জায়গা মতো লোক সেট করে রাখছি। আমদার সাহেব আইলে খেল খতম। বান্টি, আগুন জ্বালাবে তুমি, নেভানোর দায়িত্ব আমার। চোখ কান খোলা রেখে কাজটা করো, কাক পক্ষী যেন টের না পায়। বলেন তো আমার বাকি পাওনার টাকাটা কবে দিবেন? আহা, এত টাকা টাকা করো কেন? কাজটা তুমি শেষ করে দেখাও, তারপরে বাকি টাকা পেয়ে যাও। খায়ের কিসের পাওনা টাকা? আর কার টাকা আপনি কাকে দিচ্ছেন? পুরনো হিসাব ম্যাডাম, আপনার কাছে তো সবকিছু খুলে বলা যাবে না। আপনি তো আবার চেয়ারম্যান সাহেবের খাস লোক, আর আপনি যদি আমার অনুগত হতেন তাহলে সব ইনফরমেশন আপনি জানতে পারতেন। অসম্ভব! আমার বাবা যেমন ন্যায় নীতিতে অটল থেকে এই কোম্পানিতে চাকরি করে গেছে, আমিও ঠিক সেই পথেই হাঁটছি। এই পথে হেঁটে কোনো লাভ হবে না ম্যাডাম, আপনার সময় ফুরিয়ে এসেছে। খায়ের সাহেব, আপনি কিন্তু আগুন নিয়ে খেলছেন। কর্মচারী হয়ে মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এটা কিন্তু ঠিক না। ম্যাডাম, আগুন নিয়ে খেলা আমার বহু পছন্দ। অগ্নিশিখা দেখলে আমি আনন্দ পাই। আগুনের ধর্ম কি জানেন? জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। তাছাড়া আপনি কি ভেবেছেন পানিতে বসবাস করে কুমিরের সাথে যুদ্ধ করে আপনি টিকে থাকতে পারবেন? আপনি বোধহয় লিমিট ক্রস করে ফেলেছেন। এই আগুনের তাপেই আপনি জ্বলে পুড়ে সারখার হয়ে যাবেন। আর আপনি এতদিন হয়তো বুঝতে পেরেছেন এই ম্যানেজার খায়ের কি জিনিস। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনি এই কোম্পানির একজন এমপ্লয়ি হয়ে সবার চোখের আড়ালে দুর্নীতি করে যাচ্ছেন। ভাববেন না আপনি পার পেয়ে যাবেন। যেদিন ধরা পড়বেন সেদিন কিন্তু পালানোর পথ খুঁজে পাবেন। দেখুন, দায়িত্বের বাইরে বেশি বুঝতে আসবেন না। জীবনের মায়া দেখি আপনার একদমই নেই। ওয়েট অ্যান্ড সি, আমায় বলে দিবি কে পালিয়ে যায় আর কে টিকে থাকে। কুকুরের লেজ কিভাবে সোজা করতে হয় এটা এই খায়ের চৌধুরীর ভালো করে জানা আছে। খোলা জলে বিষ এমন ভাবে ঢেলে দেব সব কিছু গ্লাস হয়ে যাবে। শোনেন পুতুল, আমার কথা মতো চললে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুরই অভাব হবে না। অসম্ভব! আমার বাবা যেমন ন্যায় নীতিতে অটল থেকে এখানে চাকরি করে গেছে, আমিও ঠিক তাই করব। মাইন্ড ইট। আর আমাকে লোভ দেখাতে আসবেন না। এই দেশে কত কিছু দেখলাম, টাকার কাছে সব মোমের মতো গলে যায়। আর তুমি তো খেলার পুতুল, কোন ইশারায় তুমি গলে যাবে টেরই পাবে না। ভাই, কোন জায়গায় নিয়ে আইলে? আশেপাশে কোথাও তো কোনো কিছু দেখতেছি না।
শোন, আমরা আগে যেই কাজটা আইছি ওই কাজটা সাকসেসফুল করি। সাকসেসফুল করার পরে তোর যা যা দরকার সব তুই পাবি। আর তুই ঢাকা শহরে আইছিস, তোর কি দরকার? টাকা দরকার, 5 লাখ টাকা দরকার, 10 লাখ টাকা দরকার, 15 লাখ টাকা দরকার, তোর আমি সব দিব। ওই যে আমাদের বস আছে না, বস, আমি ঢাকা শহরে আমি বান্টি একদিন ফকির ছিলাম, আমি আজকাল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। এটা কে দিছে? আমার বসে দিছে। বড় বড় হোটেল থাকছি, খাইছি, লাল পানি খাইছি, সব আমার বসে দিছে। অতএব তুই কোনো টাকা পয়সা টেনশন করবি না, যা লাগে আমি দেবো। আগে যেই কাজটা জন্য আসছি এই কাজটা আমরা সাকসেসফুল করি, কোনো টেনশন করবি না। কোথায় থাকবি তুই? গুলশান, উত্তরা, বনানী, যেই কোনো জায়গা থাকবি তোরা আমি বান্টি রাখুম, টেনশন করিস না তুই। ভাই আমার নাম মলাই না, আমার তো আপনি আনছে, এটা কাজ আমার জন্য কোনো ব্যাপার না। এই কাজটা করে দিতে পারলে আপনি আপনার বসের বইলা আমার আর 5 লাখ টাকা বাড়াই দিন। আর 5 লাখ টাকা হইলে আমি আমার সংসার টংসার নিয়ে ভালো মতো চলতে, কারণ বুঝেন তো এখন ঢাকা শহরের আয়োজন এই কাজে লামিয়ে পড়ছি, কারণ এছাড়া তোর গতি নাই। এখন যা খুশি তা করবো, প্রয়োজনে মানুষকে আমি সিনারা সোয়া গুলি করবো। প্রতিদিন আমি 5টা 7টা লাশ পালবো, আমি টাকার বিনিময়ে সব করতে পারি। আপনি খালি শুধু একটু আমার দেখেন, বছরে বইলা আমার একটু বিলাসবহুল ভাবে চলার মতো একটু ব্যবস্থা করে দেন, কাজ সব করে দেবো, একবারে পানির মতো কাজ করে দেবো। মলাই একদম চুপ। তোর আমি বলছি কাজ যেটা করার ওইটা করবো। কাজ করার পর তুই কোথায়? সিঙ্গাপুর যাবি, লন্ডন যাবি, তুই যে কোনো রাষ্ট্রে যাবি, তোর আমি ওই রাষ্ট্রে পাঠাবো। আগে কাজটা করি, বুঝছস? বস কি নাম তোমার? পরি। পরি? সিনারা সোয়া গুলি করবো। প্রতিদিন আমি 5টা 7টা লাশ পালবো, আমি টাকার বিনিময়ে সব করতে পারি। আপনি খালি শুধু একটু আমার দেখেন, বছরে বইলা আমার একটু বিলাসবহুল ভাবে চলার মতো একটু ব্যবস্থা করে দেন, কাজ সব করে দেবো, একবারে পানির মতো কাজ করে দেবো। মলাই একদম চুপ। তোর আমি বলছি কাজ যেটা করার ওইটা করবো। কাজ করার পর তুই কোথায়? সিঙ্গাপুর যাবি, লন্ডন যাবি, তুই যে কোনো রাষ্ট্রে যাবি, তোর আমি ওই রাষ্ট্রে পাঠাবো। আগে কাজটা করি, বুঝছস? বস কি নাম তোমার? পরি। পরি? সত্যি তুমি পরি? শুধু ডানা দুটি নাই, তুমি ডানা কাটা পরি, তুমি ডানা কাটা পরি। চলো আমাদের সাথে। পথ ছাড়েন, আমি বাসায় যাব। বাসায় যাবে কেন? আমরা তোমাকে বাসায় দিয়ে আসবো। চলো। আপনাদেরকে আমি চিনি না, আপনাদের সাথে আমি যাব কেন? কেন ছিল না? চলো, তোমাদেরকে আমি বাসায় দিয়ে আসবো। চলো চলো আমার সাথে। আচ্ছা, নাহলে কিন্তু চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ হবে না। দেখছো এটা কি? এই একদম আমাদের কথা না শুনলে গলায় চুরি দিয়ে মাটিতে পুঁতে ফেলবো, তোকে মেরে ফেলবো আমরা। আরে কি ব্যাপার, তুমি এভাবে দৌড়চ্ছ কেন? পড়ে যাবো তো। ভাইয়া ওরা আমাকে ধাওয়া করছে, আমাকে তুলে নিয়ে যেতে চায়। দিনে দুপুরে এগুলো কি হইতেছে? এই তুমি একা কেন? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম পরি। বাসায় কেউ নাই, একা একা স্কুলে যাচ্ছ? আমার বাবা অসুস্থ, আমার বড় বোন চাকরি করে, আর আমার মা সংসারে ব্যস্ত থাকে, তাই জন্য আমি একা যাই স্কুলে। বুঝতে পারছি। বাসা যেন কোথায় বললা? বটতলা। আচ্ছা, ব্যাগটা আমার কাছে দাও, চলো আমি নিয়ে যাচ্ছি। হ্যালো, বলো কি হয়েছে? আমি একটু ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তো। হীরের নেকলেস দেওয়ার কথা ছিল, কই দিলে না তো? আহা, চুপ করবা। একটা নেকলেসই তো, তাই না? আমি একটা জরুরি মিটিং এ ছিলাম রে বাবা। শোনো, এই জীবনে সামান্য একটা নেকলেস, আরে তোমার জন্য তো আমি জানটা দিয়ে দিতে পারি।
এবার ডায়মন্ডের নেকলেস না দিলে আমি কিন্তু সরাসরি তোমার বাসায় গিয়ে উঠবো। এইদিকে তাহলে ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে, তাই না? আবার ডায়মন্ডের নেকলেসও উপহার দিবে। তার মানে তুমি অন্য মেয়ের সাথে পরকীয়া প্রেম করে বেড়াচ্ছ, তাই না? না 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 না, এই কাজটা করে না লক্ষ্মী আমার। মানে তুমি বাসায় আসো না, আমি সময় মতো নেকলেসটা তোমার বাসায় পাঠিয়ে দেবো। হ্যাঁ, একটু ব্যস্ত আছি তো, পরে কথা বলবো না। লাভ ইউ। মা, বেলা তো অনেক হয়ে গেল, পরিচি স্কুল থেকে এখন আসতেছে না। রাস্তায় কোনো অসুবিধা অনেক তো। এগুলো বলো না, আসলে তো প্রায় 2টা বেজে গেছে, এখনো যে মেয়েটা কেন আসতেছে না বুঝতে পারতেছি না। ছোট সাহেব, আপনি আমার বাসায়? তার মানে আঙ্কেল পরি আপনার মেয়ে? জি, পুরি আমার মাইয়া। জানো বাবা, রাস্তায় কিছু লোক আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, জায়গাটা না থাকলে আমাকে তুলে নিয়ে যেত। ও মাই গড, পরীকে তুলে নিয়ে যেতেছিল? কি সর্বনাশী কথাবার্তা। চলুন ওটোমা, এখন থেকে একা স্কুলে পাঠাবেন। বলা তো জানা কোন কি বিপদ হয়ে যায়। বাই এনি চান্স যদি আজকে আমি না থাকতাম, হয়তো অনেক বড় একটা বিপদ হতে পারে। ঠিক আছে, এখন থেকে সাবধানে রাখবেন। ছোট সাহেব, আপনি তো জানেন আমি অসুস্থ মানুষ, বেশি হাঁটা চলাফেরা করতে পারি না। বেশি হাঁটতে বাম সাইডে আমার ব্যথা করে, এই জন্য বেশি হাঁটাচলা করি না। আর আমার বড় মেয়ে পুতুল আপনার কোম্পানিতে জব করে। কি বলছেন? তার মানে পুতুল আপনার মেয়ে? জি জি ছোট সাহেব, পুতুল আমার বড় মাইয়া। পুতুল যে আপনার মেয়ে সেটা আমার জানা ছিল না। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আজকে আমি আসি তাহলে। ছোট সাহেব, আমার বাড়িতেই প্রথম আসলেন, না খেয়ে চলে যাবেন? আসলে আমার একটা জরুরি কাজ আছে, রাস্তায় হঠাৎ এই ঝামেলা হলো, দ্যাটস ওয়াই কাজটা এখনো শেষ করতে পারিনি। প্রবলেম নেই, বাসা তো চিনিয়ে গেলাম, আসা তো যাবেই। আজকে আসি, সাবধানে থেকে পড়ি। আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই শোনো, তুমি যেটা বলি, এখন থেকে পরিবার একা একা স্কুলে পাঠাবে না, সাথে তুমি যাবে, বুঝছ? ঠিক আছে, তুমি চিন্তা করো না, কালকে থেকে পরীকে আমি স্কুলে নিয়ে যাব। আর শোনো, তোমার শরীরের অবস্থাটাও বলো না, কখন কি হয়ে যায়। ফুটুলটা এখন বড় হয়েছে, ওর একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারলেই ভালো হয়। ঠিকই বলেছো সানা, মেয়েকে বিয়ে দিলে আমাদের এই সংসারের দায়িত্বটা কে নিবে? মেয়েদের বিয়ের পরে তো স্বামীর কথা মতো চলতে হয়, স্বামীর সংসার দেখতে হয়, তখন সে তো আমাদেরকে দেখবে না, তখন চলবে কিভাবে? এটা কেমন কথা বলছো? মেয়েদের বিয়ে হয়ে গেলে কি তাদের বাবা মাকে দেখে না? তুমি একটা পাত্রের সন্ধান কর, পুতুলের বিয়ের ব্যবস্থা করে, তাহলে আমাদের শান্তি। এই মুহূর্তে বিয়ে দিতে গেলে অনেক টাকা পয়সা দরকার, আমি এখন এত টাকা পয়সা কোথায় পাবো? শোনো, আমার বাবার বাড়িতে গিয়ে আমার ভাইয়ের কাছে যদি চাই, ও দ্বিমুখ করবে না। তোমার কি মাথা খারাপ হয়েছে? শ্বশুর বাড়িতে যে আমি হাত করতে পারো? তোমার যা খুশি তাই করো। শোনো, আমি সারাটা জীবন সত্যের সাথে চাকরি করেছি ওই আমজাদ সাহেবের অফিসে। আমার বিশ্বাস, আমার মেয়ের জন্য যদি আমি আমজাদ সাহেবের কাছে যাই সহযোগিতা চাই, সে আমাকে খালি হাতে ফেরত দিবে না। তাহলে ঘটককে খবর দাও, পাত্রের সন্ধান করো, বসে থাকলে তো আর চলবে না। আচ্ছা, ভেবে দেখি কি করা যায়। আমার দুপুরের ওষুধগুলো নিয়ে আসো তো, দুপুরের ওষুধ খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। চল মা, পড়ি, আজকে যে কি হতো তোর।
কি বলবি বল, আমার কিচেনে রান্না আছে। মা তুমি একটু কথাটা শোনো, তোমার সাথে আমাদের একটা ইম্পর্টেন্ট কথা আসছে। আমরা দুই ভাই মিলে একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? বাবাকে এবার বিজনেস থেকে অবসরে পাঠাবো এবং বিজনেসের দায় দায়িত্ব সবকিছু আমরা দুই ভাই মিলে বুঝে নেব। হ্যাঁ মা, আমাদের আর বসে বসে থাকতে ভালো লাগছে না, আমরা কাজকর্ম করতে চাই। তাছাড়া বাবা বলেছে যে এই বাড়িতে থাকতে হলে কাজকর্ম করে খেতে হবে। তুমি একটু বাবাকে বলে ব্যবসার দায় দায়িত্বটা বুঝিয়ে দাও না আমাদের, প্লিজ মা। বাবা, এতদিনে তাহলে আমার দুই ছেলের শুভ বুদ্ধি উদয় হয়েছে, জেনে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। এতদিন তো তোদের দুইজনের কারণে তোর বাবার কাছে আমি বড় মুখ করে কোনো কথাই বলতে পারিনি। আরেকটা কথা মা, আমরা কিন্তু আরেকটা প্ল্যান করেছি। আমরা দুই ভাই মিলে চিন্তা করেছি আমাদের কোম্পানিটাকে আর ন্যাশনাল পর্যায়ে রাখবো না, ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাবো। তবে আরেকটা কথা, আমরা গোপন সূত্রে জানতে পেরেছি আমাদের ম্যানেজার খায়ের সাহেব বাবাকে মিসগাইড করছে। এতদিন তো শুধু আমি জানতাম তোরা বাসায় শুয়ে বসে থাকিস, অফিসের খবরও তাহলে রাখিস দুজনে। আর মা, বাবার চিন্তা ভাবনা তো সেই ব্যাকডেটেড আমলেই রয়ে গেছে। এখন ডিজিটাল যুগ, বিজনেস হবে অনলাইনে, যেখানে সারা ওয়ার্ল্ড কানেক্টেড। আর আমরাও দেখিয়ে দিতে চাই বাবাকে যে আমরাও পারি। বাহ, খুবই ভালো কথা। তাহলে এই বিষয়গুলো নিয়ে তোরা দুই ভাই তোর বাবার সাথে আলোচনা কর, জেনে কিন্তু তোর বাবা ভীষণ খুশি হবে। আর ও হ্যাঁ, ওই যে খাই সাহেব, ওরই তো প্রমাণ আনবো। তোরা দুজন জয়েন করলে উনি এমনিতেই বিদায় হয়ে যাবে। ঠিক আছে মা, কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, বাবা কেন জানি আমাদের উপরে কোনো কনফিডেন্সই রাখে। এই কারণে বাবার সাথে কোনো কিছু শেয়ার করতে গেলেই ভয় করে, কখন জানি আবার ধমক মেরে বসে। আমজাদ ট্রেডিং কর্পোরেশন এই বাংলাদেশে হবে নাম্বার 1। আসল কথা হচ্ছে কি জানিস, তোদের দুই ভাইয়ের অশুভ আচরণের কারণে আমজাদ ট্রেডিং কনফিডেন্সটা কমে গেছে। এখন তোরা দুই ভাই যদি আবার সুপথে ফিরে আসিস, তাহলে তোর বাবার কি হবে? তোদের প্রতি কনফিডেন্সটা বেড়ে যাবে। আর বললেই কি আর দুধ করে তোদেরকে ওই চেয়ারে বসানো যাবে নাকি? একটু সময় রাখতে না। তোরা দুজন তোর বাবার সাথে থেকে ব্যবসাটা একটু বুঝে নি, তারপর না হয় ব্যবসা করিস। আর তোর বাবা তো সারা জীবন বেঁচেও থাকবে না, তাই না? ব্যবসা তো তোরাই করে খাবি। মা, সবকিছু বুঝতে পেরেছি, এই জন্য কিন্তু তোমাকে বাবার কাছে ওকালতি করতে হবে, যাতে বাবার কনফিডেন্স আমাদের উপর ফিরে আসে। তা না হলে কিন্তু মা, বাবাকে এক চুলো হেলানো যাবে না। মা, ভাইয়া তো ঠিকই বলেছে, তোমার কথা ছাড়া বাবা তো এক পাও নড়ে না। তাই বাবাকে বোঝানোর দায়িত্বটা তোমাকে নিতে হবে মা। সেজন্য তোমাদের দুজনকে শোধরাতে হবে। আর আমজাদ সাহেব যেগুলো পছন্দ না করেন সেগুলো একদমই করা যাবে না। তোমরা তো জানো তোমার বাবা খুব আদর্শবান লোক, সে চাই তোমরা এরকম আদর্শবান হয়ে পড়। বুঝতে পেরেছি মা, তুমি কি বোঝাতে চাচ্ছ, কিন্তু মা, আমরা যে সোসাইটি বিলং করি, যে সোসাইটিতে আমরা বড় হয়েছি, হঠাৎ করে তো আমরা সাধারণত জীবনে শিফট করতে পারি না। এজন্য তো আমাদেরকে একটু সময় দিতে হবে, আমাদের একটু সময় লাগবে। আর মা, আমরা যখন ব্যবসায়িক চাপে থাকবো তখন তো আর বাজে আড্ডা দিতে পারবো না, সে সময়টুকু আমাদের থাকবে না। আমরা তো বিজনেস নিয়ে ব্যস্ত থাকবো, তাই না? মা, রাতুল ঠিকই বলেছে, আমাদের আর সময় কোথায় থাকবে বলো? তোদের দুজনের কথাবার্তা আমি বুঝতে পারলাম। বিষয়টা নিয়ে আমি তাহলে একটা কাজ করি, তোর বাবার সাথে আলোচনা করি। রাতে তোর বাবা বাসায় আসুক, দেখা যাক কি করা যায়। আসুন, তোরা দুজন কোনো চিন্তাই করবি না, আমি তো তোদের মা নাকি, আমি তো সবসময় তোদের সাথেই আছি। মা, তোমার উপর আমাদের কনফিডেন্স আছে। দেখা যাক। পুষি এবার, এই পুষি, পুষি টেবিলে খাবার দে। কি বুঝলিস ভাইয়া? তো মা তো তাহলে রাজি হয়ে গেছে। এখন যদি বাবা ঠিক তো বোঝে নেয়, তার মুক্তি ব্যবসায় দায় দায়িত্ব হয়। আরো একজন আছে, নবাবজাদা সলিমুল্লাহ, আরবের প্রিন্স। আমরা যদি দুজন মিলে ব্যবসাটা গুটিয়ে নিতে পারি,
তাহলে আরবের প্রিন্স যে কখন ছাঁটাই হয়ে যাবে সে নিজে উঠে পারে। স্যার ওয়ালাইকুম আসসালাম। তোমার ঘটনাটা কি বলো তো? তুমি আগে প্রতিদিন অফিসে দেরি করে আসো, তুমি কি এটা মগের মূল্য পেয়েছো? যখন খুশি অফিসে আসবে ব্যাপার, কথা বলছো না কেন? শোনো, তোমার বাবার চাকরিটা আমরা তোমাকে দিয়েছিলাম, সেই বিষয়টা তোমার মাথায় থাকা উচিত। তোমার বাবা যতদিন সুস্থ ছিল কোনোদিন তো অফিসে দেরি করে আসে নাই, তুমি কেন দেরি করে আসো? সরি স্যার, আসলে রাস্তায় প্রথমে জ্যাম ছিল, তাই অল্প পাইনি। তারপর স্যার আমার প্যানেল ওটস ডুবে পাই হবে স্যার। হ্যালো স্যার, ট্রাফিক আগুন লেগেছে। কি আগুন লেগেছে? স্যার আগুন? কিসে আগুন? কোথায় আগুন? কিভাবে স্যার, কি হয়েছে? আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আমি কিছুই বুঝতে পারছি না কেন এমন হচ্ছে, কারা এসব ষড়যন্ত্র করছে, আমার মাথায় কিছু ধরছে না। স্যার এই ব্যাপারটা পরেও চিন্তা করা যাবে, কিন্তু ফার্স্ট আমাদের যেটা পড়া উচিত ফায়ার সার্ভিসে ইনফর্ম করতে হবে। স্যার না তো ভীষণ ক্ষতি হয়ে যাবে। আমি এখন কি করবো, কোথায় ফোন করে, আমার মাথায় কোনো কাজ করছে না। তুমি একটা কাজ করো, তুমি ফায়ার সার্ভিসে ফোন করো। জি স্যার। স্যার চলুন আগে আমরা ফ্যাক্টরি দিকে রওনা নেবো, দেখে যাও স্যার। আচ্ছা তুমি ড্রাইভারকে বলো গাড়িটা বের করতে। জি স্যার, আমি এক্ষুনি বলছি, আপনি স্যার চলে আসুন। ফায়ার সার্ভিস। এটা নিয়ন্ত্রণ হতে হয়তো আরো সময় লাগবে, আমরা কাজ করে যাচ্ছি। কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে রেডি হয়ে কোথায় যাচ্ছ? আমার জরুরি একটা কাজ আছে, এসে বলবো না। আচ্ছা তোমাকে না কতদিন বললাম যে আমি কোথাও গেলে যাত্রাপথে আমাকে কোনো প্রশ্ন করবা না। প্রশ্ন করা যাবে না মানে? কি এমন জরুরি মিটিং এ যাচ্ছ তুমি যে প্রশ্ন করা যাবে না? আরে টেকনাফ থেকে পার্টি আসছে, তো মিটিংটা যদি সাকসেস হয়ে যায় তো তোমার জন্য গিফট অ্যান্ড ট্রিট দুটোই দিব। আচ্ছা মাওগাটে নিয়ে তোমাকে ইলিশ ভাজা খাওয়াই নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা, তা তোমার মিটিংটা কি কোনো ডায়মন্ড কোম্পানির সাথে নাকি? আমার তো মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। না না, মানে ওই কিছু বার্নিস প্রজেক্ট করবো তো, সেটার জন্য ডায়মন্ডের বিজনেসে আমার ইনভেস্ট করবো। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না মিস্টার রাতুল চৌধুরী। ঘরে সুন্দরী বউ রেখে তুমি অন্য মেয়েকে জান বলে ডাকো, তোমার লজ্জা করো না? আমি জানতে চাই মেয়েটিকে। হোয়াট? এই তুমি কি আবল তাবল কথা বলছো? তোমার মাথা ঠিক আছে? দেখো ভাবনা, অন্ধকারে ঢিল মেরো, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এই আজগুবি কথাবার্তা তুমি কোথা থেকে পাও? তার মানে আমি নিজ কানে যা শুনেছি তা কি ভুল? হ্যাঁ, ছাদের ওপর দাঁড়িয়ে তুমি যে একটি মেয়েকে ফোনে বলতেছিলে জানপুস আমি তোমার জন্য আমার জীবনও দিতে পারি, এটা কি ভুল ছিল? ভাবনা, মুখ সামলে কথা বলো। যাও না, যাও, জান দিতে পারো তো দাঁড়িয়ে আছো কেন এখানে? হ্যাঁ, 16 কলা পূর্ণ করে এসো। শোনো ভাবনা, তুমি যা শুনেছো সব ভুল, তোমার মতি ভ্রম হচ্ছে। তুমি একটা ডাক্তার দেখাও, ডক্টরের পরামর্শ না নিলে তুমি পাগল হয়ে যাবে। মতিভ্রম আমার হচ্ছে না, তোমাকে যেদিন হাতে নাতে ধরতে পারবো না সেদিন ভাঙবে আমার মতিভ্রম। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতে, এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পরিণাম? তুমি পরিণামে ভয় দেখাচ্ছ আমাকে? হ্যাঁ, তোমার কি পরিণাম হবে সেইটা নিয়ে তুমি আগে ভাবো। আচ্ছা ভাবনা, তুমি কি চাও আমার একটু খুলে বলো তো। মানে তুমি যা শুরু করছো এইভাবে চলতে পারে না। হ্যাঁ, এই তো বলবে পারে না। এই উত্তরটা তোমার খুব ভালো করে জানা আছে রাতুল চৌধুরী। তুমি সবসময় আমার সাথে এরকম কেন করো, কেন সন্দেহ করো? কারণ তুমি আমাকে ভালোবেসে বিয়ে করার প্রতিশ্রুতি ভঙ্গ করছো। ও, আমাকে আমার ইচ্ছে মতো চলতে দিবা না, এই তো? নো, পাগলা ঘোড়ার লাগাম টেনে না ধরলে পথভ্রষ্ট হয়, আর আমি সেই চেষ্টাই করছি। তুমি শুধুই আমার। ভুল, সবই ভুল। এই ভুলে ভরা ভালোবাসা আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে। আমি জানি না শেষ কোথায়। সিনিতা যেহেতু তুমি করেছো, এর শেষটাও তোমাকেই বেছে নিতে হবে।
কিভাবে টিপিস? 2 হাতে মতো জোর নাই, ভালো করে টিপ। খালাম্মা সারাদিন কাজ কাম করে কে শরীরে এনার্জি থাকে। একটু ভালো করে মাসাজ করতো, পাটার মতো অনেক ব্যথা। ও বাবা, ও বাবা, ও বাবা রে, কি করছে বাবা রে? আমার বৃদ্ধা আঙুলটা ভেঙে দিয়েছে রে। ওরে আল্লাহ রে, মস্কে মনে গেল রে। দেখেন দেখেন, ওরে আল্লাহ রে, আমার বৃদ্ধা আঙুলটা মুচকিয়ে দিছে। কই একটু মাসাজ করতে বলেছি, কিচ্ছু না। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? আমি আপনার কোম্পানির এমপ্লয়ি পুতুল বলছিলাম। হ্যাঁ পুতুল বলেন। স্যার তো রোড অ্যাক্সিডেন্ট করেছে। কি বললে? অ্যাক্সিডেন্ট করেছে? কোথায়, কিভাবে? স্যার রাস্তা পার হওয়ার সময় কে বা কারা গাড়ি চাপা দিয়েছে, ভাগ্যগুণে স্যার বেঁচে গেছে। ও মাই গড, তোমার স্যার এখন কোথায় আছে? আমাকে অ্যাড্রেসটা দাও। স্যার এখন অ্যাপোলো হসপিটালে ভর্তি আছে, লিফটে 707 নম্বর রুমে। 707 নম্বর রুমে, অ্যাপোলোতে? আচ্ছা আচ্ছা, আমরা এখনই আসতেছি। প্লিজ আপনি একটু আপনার স্যারের পাশে থাকেন। এই তোরা কে কোথায় আছিস রে? রাকিব, রাতুল, তাড়াতাড়ি আয়, তোর বাবা অসুস্থ, তোর বাবা হসপিটালে ভর্তি। রাকিব, রাকিব রে। কি হয়েছে মা, চিৎকার করতেছো কেন? একটু আগে একটা ফোন এসেছিল বাবা, তোর বাবা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি। কে যেন গাড়ি চাপা দিয়েছে তোর বাবাকে। মা তুমি কিভাবে জানলে যে বাবা হাসপাতালে ভর্তি? ওই যে অফিসে মেয়েটা আছে না পুতুল, ও ফোন করেছিল। আমি জানতাম এরকম একটা অঘটন ঘটবে। শিট, সেটাই হলো। জানো, অফিসের কিছু লোক বাবার পিছনে পড়েছিল। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে, নিশ্চয়ই কোনো ঝামেলা করছে। এখন এখন কি করবো আমরা? তোদেরকে আমি কত করে বলেছি তোর বাবাকে এখন একটু বিশ্রাম দে। তোর বাবার ব্যবসা তোরা বুঝে নে, কিন্তু কই, তুই তো আমার কোনো কথা শুনোস নাই। এবার হলো তো, দেখলি তো কি হলো। আচ্ছা মা, আপনি এখন শান্ত হন। আপনি আগে বলেন যে বাবা এখন কোথায় আছে, কি অবস্থা? তোমার শ্বশুর অ্যাপোলো হসপিটালে 707 নাম্বার রুমে আছে। মা দেরি করে আপনি তাড়াতাড়ি চলো, আমরা এখনই যাই। তোমরা দিলে থাকো, হ্যাঁ সংসারটা দেখো, আমি তোমার শ্বশুরের কাছে যাই। চল বাবা, চল চল তাড়াতাড়ি। এই অনেক রাত্র হয়ে গেল, মেয়েটা তো এখনো অফিস থেকে ফিরল না। একটা ফোন দিয়ে দেখো না কি অবস্থা, কোথায় আছে না আছে, একটু খোঁজখবর নেও না। আচ্ছা তুমি এত টেনশন করো না তো, এমনি তোমার বুকের ব্যথা বেড়ে যায় যে কোনো টেনশন করলে। একটু শান্ত হো, আমি ফোন করে দেখছি। কি গো, মেয়ের তো ফোন বন্ধ দেখছি। এখন তো আমারও টেনশন হচ্ছে, ওর কোনো বিপদ আপদ হলো না তো? কি বলো বন্ধ মানে? তুমি আরেকবার চেষ্টা করে দেখো তো। ফোন বন্ধ বলতেছে তো। হ্যাঁ, এখন কি অবস্থা হবে? ফোন বন্ধ, তাহলে কোনো বিপদ হলো না তো? আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখছি, তুমি একটু স্বাস্থ্য হোক, চলে আসবে। মানে তুমি, আমার মনে কি জানো, ওর অফিসে একবার লোক পাঠানো দরকার, তোমাকে যাওয়া দরকার, খোঁজ দেওয়া দরকার। একটা আমার মেয়ে ছিল হলে অসুবিধা ছিল না, কিন্তু মেয়ে তো। আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখছি কাউকে পাই কিনা পাঠানোর জন্য। তুমি শান্ত হয়ে বসো। আমার কাছে ভালো লাগতেছে, অস্থির লাগতেছে, তুমি তো যাও তো, একটু দেখো। আচ্ছা আমি দেখতেছি, তুমি টেনশন করো না, মা চলে আসবে। কি রে মা, তোর আসতে এত দেরি হলো, আর তোকে এরকম দেখাচ্ছে কেন? আর বলো না, আমাদের যে এমডি স্যার উনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে। কি বলিস? এমডি সাহেব অ্যাক্সিডেন্ট করেছে? মানে কিভাবে, কেমনে? মানে তামাজ, আমি পরে সব কিছু পুড়ে বলছি। আসলে খুব ক্লান্ত লাগছে, এমডি স্যারকে ব্লাড দিয়েছি তো। তুই ব্লাড দিতে গেলি কেন? তখন তো আরো দেখছিল। মা এটা তুমি কেমন কথা বললে?
এমডি স্যার আমার চোখের সামনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তা কি হয়? তাছাড়া আমি ছাড়া ওখানে আর কেউ ছিল না। একদম ভালো করেছিস মা, ভালো একটা কাজ করেছিস, ভালো মানুষের রক্ত দিয়েছিস, রক্তটি সিম্পতি আর বেড়ে যাবে চাইবে। বাবা জানো, এমডি স্যার না আমাকে একেবারে নিজের মেয়ের মতো, সন্তানের মতো আদর করে। কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হলাম, এমডি স্যারের একটা ছেলেও ওখানে আসলো না। এমডি স্যার ওদের উপর খুব নাখুশ জানো। আচ্ছা ওরা বলতে যাচ্ছি এটা কিভাবে হলো না, শুনলে না অনেক মানুষ শান্তি পাচ্ছে না, একটু খুলে বল। বাবা আর বলো না, শ্রমিকদের অসন্তোষের কবলে পড়ে স্যার রুট অ্যাক্সিডেন্ট করেছে জানো। স্যারের একটা পানা পঙ্গু হয়ে গেছে। আরে এখন কোথায় আসছে? হাসপাতালে ভর্তি বাবা। তোকে অনেক ক্লান্ত লাগছে, তুই ফ্রেশ হয়ে আমি ভাত দিচ্ছি, খেয়ে নেই। না মা, আমার মাথাটা প্রচন্ড ঘোরাচ্ছে, আমি এখন খাবো না। আরে তুই সবচেয়ে ভালো একটা কাজ করেছিস, তাদের মতন ভালো একটা মানুষের উপকার করেছিস। আমার খুব ভালো লাগলো শুই না যে এমপি সাহেবের তুই রক্ত দিয়েছিস। বাবা আমি শুধু সন্তানের মতো আমার দায়িত্বটা পালন করছি। আমি জানি রে মা, আমরা সে তোকে খুব পছন্দ করে, তোকে খুব ভালোবাসি, তাই আমার চাকরিটা তোকে দিয়েছে। তুই যদি চাকরিটা না পেতি আমাদের সংসারটা চলতো না। বুঝে শুনে তোকে চাকরিটা দিচ্ছে। জানো বাবা, স্যারের ছেলেগুলো না কেমন জানি, স্যারকে রক্ত দিতে পর্যন্ত দ্বিধা করলো। তার জন্য স্যারও ওদের উপর অনেক নাখুশ। হ্যাঁ তুই ঠিকই ধরেছিস। সারে মাঝে মাঝে আমার সাথে এসব নিয়ে আলোচনা করতো, তার সন্তানরা তাকে দেখতো না। আচ্ছা আমি উঠছি, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। এই তুই খাবি না? না খেয়ে ঘুমাবি? মা আমি খেয়ে নেবো, একটু রেস্ট নিয়ে নে বাবা। মেয়েটা না খেয়ে শুয়ে শুয়ে পড়তে গেল, শরীরটা এমনি দুর্বল। চলো ভাত দিচ্ছি, ভাত খেয়ে নিবে। না আমি আর খাবো না, আমার মনটা খারাপ হয়েছে সারে কথা শুনে। সারে পঙ্গু হয়ে গেছে। এত বড় ইন্ডাস্ট্রিটা ওনার, উনি যদি সুস্থ না হয় তাহলে ইন্ডাস্ট্রিটা কীভাবে চলবো? সব কিছু নির্ভরশীল করতো ওনার উপরে। তারপরও কথা ঠিক আছে, তুমি বরঞ্চ কালকে সকালে একবার দিয়ে হাসপাতালে দেখে আসো। আর তোমার তো খাবার খেতে হবে, ওষুধ না খেলে তুমিও তো অসুস্থ হয়ে যাবে। সারে হ্যাঁ তুমি ঠিকই বলছো, কালকে যেয়ে হাসপাতালে স্যারকে দেখে আসবো। আচ্ছা চলো। এই রাইসা, এই আরে এরকম করছো কেন? রাইসা কি হয়েছে? আরে কি আশ্চর্য, গন্ধে টিকা যাচ্ছে না। এই মেয়ে, তুমি ড্রিঙ্ক করে এসেছো? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? কি বললে? আমি কৈফিয়ত নেওয়ার কে? আমি শান্তিনিবাসের বড় বউ, ভবিষ্যৎ শান্তিনিবাসের কর্ণধার। আমার একটা দায়িত্ব আছে তোমার খবর রাখার, খেয়াল রাখার। ডাল নেই, তলোয়ার নেই, নিদারাম সর্দার। তুমি কি জানতে চাও বলো? তুমি কি শুরু করেছো? প্রতি রাতে তুমি ড্রিঙ্ক করে বাড়িতে ফেরো। এবারের মেয়ে হয়ে এরকম কাজ কি তোমার দ্বারা মানায় বলো? এবারের কি মান সম্মান নেই? তুমি যে মাতাল হয়ে বাড়িতে ঢুকো আর 10টা মানুষ কি দেখে না? আমার বাবার টাকা দিয়ে আমি যা খুশি তা করব, তাতে তোমার কি? আমার কি মানে? বেয়াদব রাইসা! ভাবি তুমি আমার গায়ে হাত তুললে তোমাকে আমি... মাতলামি বন্ধ করো রাইসা, তোমার এই মাতলামি আর সহ্য হচ্ছে না। চুপটি করে বসে থাকো এখানে, আর যদি বেশি বাড়াবাড়ি করো তবে কিন্তু গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আমাকে শাসন করা তুমি কে? আমাকে আমার মতো করে চলতে দাও। তোমার হাজবেন্ডও তো প্রতিদিন মেয়ে নিয়ে ড্রিঙ্কস করে ফুর্তি করে, কই তাকে শাসন করতে পারো না? ও আচ্ছা, তাই তো বলি। ভালো ভালো, তা তোমরা দুই ভাই বোন কি একসাথে মিলে ড্রিঙ্ক করতে যাও নাকি? না না তা নয়, মাঝে মধ্যে চোখে পড়ে। ভাইয়া সুন্দরী বউ রেখে
অন্য মেয়েদের সাথে ফুর্তি করে, তখন ভাবে তোমার জন্য আমার বড্ড মায়া হয়। আমি জানতে চাচ্ছি এত রাতে তুমি কোথা থেকে এসেছো? কথা ঘুরাবে না রাইসা। পার্টি ছিল ভাবি, ডোন্ট মাইন্ড। আজকে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছি, সরি মাই ডিয়ার ভাবি। প্রতিদিনই কি তোমার পার্টি থাকে রাইসা? এ বাড়ির ছোট মেয়ে এবং একমাত্র মেয়ে তুমি, এইভাবে বয়ফ্রেন্ডের সাথে নষ্টামি করে বেড়াও, পড়াশোনা করো না, এটা কি তোমার সাথে যায়? আমার ইচ্ছা, আমি যা খুশি তা করে বেড়াবো, তোমার তাতে কি আসে যায়? বড় বউ হিসেবে এটা আমার দায়িত্ব। তুমি কি চাও তোমার এই মাতলামি নষ্টামির কারণে এই বাড়ির সম্মান ধুলোর সাথে মিশে যাক? নো ভাবি, মা কোথায়? আমার মা কোথায়? মা বাড়িতে নেই। বাবা যে অ্যাক্সিডেন্ট করেছে শুনোনি তুমি? ও নো, আমি খুব টায়ার্ড, আমাকে একটু রুমে নিয়ে যাও। তা শুনবে কি করে? মদ খেয়ে তো বুধ হয়ে আছো। চলো তোমাকে রুমে নিয়ে যাই। ওঠো। কি একটা অবস্থা এই বাড়ির মেয়ে। তোকে যে বলেছিলাম অফিসের একটু খোঁজ খবর নিতে, পুতুল ঠিকঠাক মতো কাজ করে কিনা, কোনো সমস্যা আছে কিনা খোঁজ নিয়েছিলি? বাবা, সব খবরই আমার কাছে আছে। তুমি যাকে দায়িত্ব দিয়েছ সে তোমার থেকেও বেশি দায়িত্ববান আর নিষ্ঠাশী। তোমার কথার অবদ্ধ 1 মিনিটের জন্য সে হয় না। তবে প্রবলেমটা হচ্ছে ম্যানেজার খায়ের সাহেব। খায়ের সাহেব পুতুলকে অনেক চাপে রেখেছে, অনেক খারাপ প্রপোজালও দিচ্ছে, কিন্তু পুতুল মেয়েটা খুবই ভালো, ওর নীতির থেকে একটু সরেনি। শোন বাবা, আমি মানুষ চিনতে কখনো ভুল করি না। আমি জানি কখন কাকে কোথায় কিভাবে বসাইতে হয়। ওই ম্যানেজার পুতুলকে কিছুই করতে পারবে না। আচ্ছা বাবা, একটু কথা বলো তো আমাকে। তুমি যে হট করে অ্যাক্সিডেন্ট করলে, এই ঘটনা কারা ঘটিয়েছে? তোমার কি কাউকে সন্দেহ হয়? তোমাকে বলো। এটা আমার প্রতিরোধের একটা গভীর ষড়যন্ত্র। আমাকে মিথ্যে ইনফরমেশন দিয়ে অফিস থেকে বের করে আমাকে শেষ করে দেওয়া হয়েছিল ওদের প্ল্যান। ওই বেটা ম্যানেজার পিছন থেকে কলকাঠি মেরে এই ঘটনাটা ঘটিয়েছে, এটা আমি নিশ্চিত। তাহলে বাবা, তোমার যেহেতু সন্দেহ হচ্ছে, তুমি চুপচাপ বসে আছো কেন? ওকে অফিস থেকে বের করে দাও। ওকে এখনো ম্যানেজার পোস্টে কেন রেখেছো? শোন বাবা, তুমি চাইলে তো আর সব কিছু করা যায় না। অফিসের কিছু ডেকোরাম আছে, আর তাছাড়া আমার বাইরের কিছু ক্লায়েন্টের ডেট করা আছে ওর সাথে। এই জন্য ওদেরকে আমি কিছু করতে পারছি না। তোরা যদি আমার পাশে সবসময় থাকিস, ওরা আমার কিছুই করতে পারবে না। আমি তোমাকে হাঁটতে দিব না। তুমি শুধু একটা আমার কথা, যারা তোমাকে কষ্ট দিছে, যাদের জন্য তোমার এই অবস্থা, তুমি তো জানো আমার ফ্রেন্ডসের কত বড়। অফিস থেকে টেনে স্টেপ বের করে হাত পা ভেঙে আমি ঘরে বসে আনা। তুমি তোমার বলো আমাকে। না রে বাবা, মাথা গরম করে কিছুই করা যাবে না। আগে হাতে একটা প্রমাণ পাই, তারপর ওই ম্যানেজার পেটাকে আমি নিজে আইনের হাতে তুলে দেব। তোর মাকে আমি একটা দায়িত্ব দিয়েছি, থানায় একটা অভিযোগ করার জন্য। ঠিক আছে বাবা, তোমার সিদ্ধান্তের বাইরে আমি কিছুই করতে চাই না। তবে হ্যাঁ, একটাবার প্রমাণ হাতে আসো, ওরা আমার বাবাকে কষ্ট দিচ্ছে না। আমি ছেলে কথা বলতাম। খুব দুষ্ট দুষ্ট কথা বলো তুমি না? না, লং ড্রাইভে আমি তোমার সাথে যাব না, কারণ তুমি বেশি বেশি দুষ্টুমি করো, তাই তোমার সাথে যাব না। কল দিয়ে ফেলছি। হ্যালো, কেন? আমি বাসায়। তোমার জন্য সবাই আমরা ওয়েট করছি। বাবা এমনিতে অনেক অসুস্থ, আমি যেতে পারবো না, আর আমার কাছে এমনিতেও টাকা নেই। বাবা অসুস্থ? তাহলে না আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আসো। আরে না, বাবার থেকে মা খুব ভয়ঙ্কর, আমি মার থেকে টাকা চেতে পারবো না।
ভাইয়া মার থেকে টাকা চেয়েছিল, মা তো বাসার মধ্যে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। তাহলে আজ পার্টির কি হবে? তোমার না গার্লফ্রেন্ডের টাকায় চলতে চলতে তোমার অভ্যাসটা খারাপ হয়ে গেছে। তোমার না আসলে কিচ্ছু করার চেষ্টা নাই। তোমাকে আমি সেদিন বললাম তোমার বাবার কাছ থেকে আমাকে 10 লাখ টাকা ব্যবস্থা করে দাও। এই, এখন তোমার সাথে কথা বলার সময় নেই, রাখো। বেয়াদব একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন প্লিজ? আমি আফরান চৌধুরী। কি ব্যাপার, চুপ করে আছেন যে? না মানে স্যার, আপনি হঠাৎ করে আমাকে ফোন দিলেন। একটা দরকারে ফোন দিয়েছি। কেন, আপনি কি ডিস্টার্ব হয়েছেন নাকি ব্যস্ত, কোনটা? না মানে স্যার, শরীরটা একটু ক্লান্ত ছিল তো, তাই রেস্ট নিচ্ছিলাম। আসলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি এত সুন্দর করে আমার বাবার সেবা যত্ন করেছেন, দায়িত্ব নিয়ে বাবার পাশে ছিলেন, চিকিৎসা করালেন। শুধু আমি না, আমার পুরো পরিবার আপনার কাছে চিরঋণী। না না স্যার, প্লিজ এরকমভাবে বলবেন না। তাছাড়া বড় স্যার আমাকে অনেক স্নেহ করেন, আমি শুধু আমার দায়িত্বটাই পালন করেছি। নাথিং স্পেশাল। স্যার, আর কিছু না বললে তাহলে রাখি। আর থ্যাঙ্কস ফর কলিং। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। স্যার, স্যার, একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? স্যার, সুখবরটা হয়েছে আপনার তো বিদায় ঘন্টা বাজা শুরু হয়ে গেছে। আরে কি পাগলের মতো আবল তাবল বলছিস? বিদায় ঘন্টা বাজা শুরু হয়েছে? স্যার, পুতুল ম্যাডাম তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে গেছে। আপনি ভারপ্রাপ্ত কিন্তু প্রায় ফাইনাল স্যার, আর আপনার বিদায় ঘন্টা কিন্তু বাইরে গেছে। কি? পুতুলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছে? আমি খায়ের কখনোই ছাড়ব না। আমি এই আমজাদ ট্রেডিং কর্পোরেশনের প্রথম থেকেই ম্যানেজার, আর আমাকে বাদ দিয়ে তাকে চেয়ারম্যান দিয়েছে। আমি আমজাদ ট্রেডিং কোম্পানি চালিয়ে পুড়িয়ে সারখার করে দেবো। বেশি লাফায়েন না স্যার, পুতুল ম্যাডামের একটা কলমের কথা কিন্তু আপনার চাকরি নট হয়ে যাবে স্যার। ঠিক বলেছিস, এইটা তো আমি আগে ভাবিনি। গেমটা কোথায় হয়েছে? ঠিক আছে, পুতুল যদি গেম মেকার হয়, আমি হব গেম চেঞ্জার। আর আপনার মুখে দেখতেছি একটু একদম। স্যার, আপনি মনে হয় কোথাও ধরা খাইছিলেন। থাম মাইক দিয়ে আপনাকে ভুলাই গেল স্যার। আর ওই কোথায় গেছিলেন? এই, কি বলছিস সব? ওই মশারি টানাতে গিয়ে পড়ে গিয়েছিলাম, তখন খাটের সাথে এখানে লেগেছে। আচ্ছা, তোকে যে কথা বলি শোন। বলেন স্যার। পুতুলের দিকে নজর রাখবি, কোথায় কি করে সব কিছু আমাকে এসে জানাবি, ঠিক আছে? পুতুল ম্যাডাম কিন্তু ভয়ঙ্কর রকমের সারা। আমি নিজেই ভয়ের মধ্যে আছি, কখন কোন সময় আমার চাকরিটা নট করে দেয় স্যার। শোন মমিন, কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। এই পুতুলের গলায় দড়ি দিয়ে অফিস থেকে তাকে কিক আউট করতে হবে, বুঝেছিস? স্যার,
আমি তো ভাবছিলাম আপনি অনেক বুদ্ধিমান, আপনি শিক্ষিত মানুষ, কিন্তু আপনি তো ওই এক পুতুলকে নিয়ে পড়ে আছেন। আমদার ট্রেডিং কর্পোরেশনে তাদের বাড়িতে পুতুলের বিরুদ্ধে তো অনেক লোক আছে, সবাই যে পুতুলের পক্ষে তা না কিন্তু স্যার। এই যে পুতুল ম্যাডামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানোর কারণে আপনি যেরকম দইলা পড়ে মরতেছেন, আমদাদ সাহেবের যে দুই ছেলে রাকিব চৌধুরী আর রাতুল চৌধুরী, তারা দইলা পড়ে মরতেছে স্যার। আপনি একা চলতেছেন না কিন্তু। তুই তো ঠিকই বলেছিস। তাহলে আমার ওদের সাথে গোপনে হাত মিলিয়ে কাটা দিয়ে কাটা তুলতে হবে। আপনার সুকৌশল দিয়ে ওদেরকে লাইনে নিয়ে আসেন স্যার। আচ্ছা মমিন, সেটা আমি কিভাবে আনব? ওনাদের সাথে তো আমার তেমন ওঠা বসা নেই। আমি তো শুধু অফিসে থাকি না স্যার, আমি তো আমদাদ চৌধুরী স্যারের বাসা দেওয়া আসা দেওয়া করি, ওনার বাড়ির সব কিছু তো আমি জানি। আপনার মতো সব কিছু ব্যাংক সব দেখায়, লাইন জমি করতে হবে স্যার। তাহলে তো রাকিব চৌধুরী এবং রাতুল চৌধুরীর নাকে বর্ষি লাগিয়ে এই পুতুলকে ধরতে হবে। জি স্যার, আর সব রকমের সহযোগিতা আপনার বিশ্বস্ত মোমেন্ট করবে স্যার। স্যার আরেকটা কথা বলি, ওই যে কিলার বান্টির সাথে আপনার একটা ঝামেলা, ওটা পিটায় ফেলেন স্যার। তাহলে যে কোনো মুহূর্তে পুতুল ম্যাডামের সাথে বান্টি একটা মিল করে আপনার আরো সর্বনাশ করে দিতে পারে। ও, তুই ঠিকই বলেছিস। এই বান্টি শালাটা বহুত হারামি, পয়সা ছাড়া সে কিছুই বোঝে না। কোনো অসুবিধা নাই, আমি আমার বসকে দিয়ে এই বান্টি শালাটাকে ঠিক করার ব্যবস্থা করতেছি। শোন, তুই এখন যা, সব সময় পুতুলের গতিগতি লক্ষ্য রাখবি। কি করছে খবরগুলো সময় মতো আমাকে দিবি, ঠিক আছে? স্যার আমি যাইতেছি স্যার, মাসের শেষ তো একটু দেখেন আর কি। আসসালামু আলাইকুম। যাও। মবি টাকা খেতে খেতে পেট উঁচু হয়ে গেছে, তারপর কথায় কথায় টাকা। বান্টির বহুত বাড়াবাড়ি করছি, বসের কাছে বলে তোকে একেবারে সোজা করে ফেলবো। বাবা কি হয়েছে, তোমাকে এত বিচলিত লাগছে কেন? মারে, আমি বলছিলাম কি, এই চাকরিটা তুই ছেড়ে দে। বাবা চাকরিটা ছেড়ে দেবো মানে মানে কি হয়েছে কি? আমি এখন একটা চ্যালেঞ্জিং পদে আছি, আমার উপর এত দায়িত্ব, তুমি আমাকে অ্যাপ্রিসিয়েট করবে তা না করে বলছো চাকরি ছেড়ে দিতে। বাবা তোমাকে কি কেউ কিছু বলেছে? হ্যাঁ বলেছে, শুধু বলে নাই, আমার বাসায় এসে আমাকে হুমকি দিয়ে গেছে, পিস্তল দেখিয়েছে এবং বলেছে তোমাকে এবং তোমার মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দিব। কি বলো বাবা, কে? ওই যে মহল্লার মাস্তান, কি জানি বান্টি না পান্টি। বাবা উনি এসে ভয় দেখালো আর তুমি ভয় পেয়ে গেলে? তুমি ভুলে গেছ আমি তোমার মেয়ে, আমাকে তুমি শিক্ষা দিয়েছ। মারে, আমার বড্ড ভয় হচ্ছে, এই অসৎ লোকদের সাথে তুই কুলিয়ে উঠতে পারবি না, তাই বলছি তুই চাকরিটা ছেড়ে দে, ছেড়ে দে। ওরা এসে তোমাকে ভয় দেখালো আর তুমি ভয় পেয়ে গেলে? তুমি কি ভুলে গেছ তোমার মেয়ে, আমি তোমার কাছ থেকে শিক্ষা পেয়েছি, কিভাবে এই জীবনের যুদ্ধ করতে হয় সেটা তুমি আমাকে শিখিয়েছ। তাছাড়া আমদাদ সাহেব আমাকে খুব বিশ্বাস করে, ভরসা করে, বিশ্বাস আর ভরসা আমি ভাঙতে পারবো না। উনি আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমি নষ্ট করতে পারবো না। স্যার এখন একটা বিপদের মধ্যে আছে, আর এখন আমাকে আমি ছেড়ে দেবো? ইম্পসিবল। তার জন্য যদি আমার মরণ হয় তাহলে হবে। ওই যে ম্যানেজার খায়ের, হ্যাঁ আমদার সাহেবের সাবেক ব্যবসায়িক পার্টনার, ওই শ্রাবণ সাহেবের সাথে মিশে ব্যবসাটাকে একটা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। মারে মারে, তোর মুখে যা শুনলাম, ওরা টার্গেট করেছিল,
তোকে এবং আমজাদ সাহেব দুজনকে মেরে ফেলতে। ভাগ্য না তোরা বেঁচে গেছিস মা, তোরা বেঁচে গেছিস। আরে আমি চাই না যে অফিস থেকে আমাকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছিল, সেই ষড়যন্ত্রে তোকে অফিস থেকে বের করে দে। আমি এটা চাই না রে মা, আমি এটা এমন কিছুই হবে না, তুমি অযথাই চিন্তা করো না। আর একটা কথা শুনে রাখো, আমি বেঁচে থাকতে কেউ আমজাদ সাহেবের একটা চুরও নাড়াতে পারে। তুমি এসব নিয়ে টেনশন করো না, তোমার শরীর এমনিতেই অনেক খারাপ। আমি সব কিছু দেখে রাখবো, আমার প্রথম ভরসা রাখো। ওষুধ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ খুশি। তো আমার লক্ষ্মী বাবা, এখন যে শুয়ে পড়ে যাও। যাও। ঠিক আছে, সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস। বান্টি না, তোকে আমি এমন শিক্ষা দেব যে ঢাকা শহর ছেড়ে তোকে পালাতে হবে। আমি পুতুল মেয়ে বলে আমাকে দুর্বল ভাবিস না। মমিন, এটা রাত চোখ কান খোলা রাখবি, ঠিক আছে? কোথায় কি হয় সব আমাকে জানাবি। জি স্যার, আপনার কথাবার্তা তুললে তো আমার ভালো এবং আমার মঙ্গল হবে, এটা আমি বুঝি স্যার। গুড গুড, জি স্যার। ম্যানেজার সাহেব, আমার পাওনা টাকাটা বুঝিয়ে দেন। বান্টি, তোর পাখনা গজিয়েছে, তুই আমার অফিসে এসে সিনক্রিয়েট করছিস। হ্যাঁ, আমি সিনক্রিয়েট করছি। বলছি পাওনা টাকা বুঝিয়ে দেন, কোনো বার্গেনিং করবেন না, কোনো বার্গেনিং করলে খারাপ হয়ে যাবে। এই, ওটা নামিয়ে কথা বল। আমার অফিসে এসে আমার সাথে সিনক্রিয়েট করছিস? ম্যানেজার সাহেব, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। আমি আপনার কাজটা করে দিয়েছি, কিন্তু আপনি আমার কাজটা ফাইনাল করেন নাই। বান্টি, যদি ভালো চাস এখান থেকে চলে যা, তা না হলে পাগলা কুকুরের বিষ দাঁত কিভাবে ভাঙতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। ম্যানেজার সাহেব, পাগলা কুকুরে কামড় দিলে কিন্তু 14টা সুই লাগে। কুকুর কামড়ানোর আগেই কুকুরের সব দাঁত ভেঙে যাবে। ম্যানেজার সাহেব, আপনি নিজের খুব চালাক মনে করেন, তাই না? আপনার সমস্ত গোপন তথ্য আমার মোবাইলে রেকর্ডিং করা আছে, আমি সব ফাঁস করে দেব। আর সেই বিষয়টা যদি পুতুল ম্যাডাম, আমজাদ চৌধুরী জানে, তাহলে আপনার কি হবে আপনি কি জানেন? আপনি কি কিছু বুঝেন? ম্যানেজার সাহেব, 24 ঘন্টার ভিতরে টাকা না দিলে কিন্তু দুনিয়া থেকে সরিয়ে দেব। এই বান্টি এই মুখ দিয়ে যা বলে তাই করে। যদি 24 ঘন্টার ভিতরে আপনি কথা না রাখেন, তাহলে আপনাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। কথাটা যেন আপনার মাথায় থাকে। ম্যানেজার সাহেব, কথাটা মাথায় রাখেন। 24 ঘন্টা পারবো, তারপরে দেখা যাবে এই পৃথিবীতে কে থাকে আর কে না থাকে। আমাকে হুমকি ধমকি দেয়। স্যার, এই কারা টাকা পয়সার ব্যাপারটা কি বুঝলাম না স্যার, কি হয়েছে? আরে না না না, তুই কিছু দেখিসনি? জি স্যার। স্যার, আমাকে আমার অফিসে এসে থ্রেট করে, আর্মস ঠেকায়। আমি ওর 12টা বাজিয়ে ছাড়। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই পানটি কিন্তু খুবই ঝামেলা করতেছে, আমার অফিসে এসে আমাকে অস্ত্র ঠেকায়। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি বান্টিকে টাইট দিয়ে দিচ্ছি, সে তোমাকে আর ডিস্টার্ব করবে না। বস, আর একটা কথা, এই যে আমাদের অফিসে কালনাগিনী পুতুল, তার জন্য তো আমি সুবিধা করতে পারছি না। সে তো কথা কথা ফুস করে ওঠে। কাল নাগিনীর বিষ দাঁত কিভাবে ভাঙতে হয় সেটা আমি দেখব। সেটার জন্য ওজার প্রয়োজন নেই। বস, সে তো চেয়ারম্যান স্যারের দুধ কলা খায়, আমার পোষ কিভাবে মানবে? সাপ যখন গর্তে ঢোকে লেজ সোজা করেই ঢোকে, শুধু সময়ের ব্যাপার। বুঝতে পেরেছি বস। আসসালামু আলাইকুম। পুতুল, আমার সাথে তুমি লাগতে এসেছো, আমি তোমাকে দেখে ছাড়ব।